অনেকদিন আগের কথা। এক গ্রামে অনামিকা ও অন্তরা নামের দুই বোন বাস করত। অনামিকা ও অন্তরা ছিল এতিম। ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল। ওরা দুই বোন শহরে পড়াশোনা করত, তাই ওরা বেঁচে গিয়েছিল। ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায়, কারণ ওদের বাবা মা যে টাকা আয় করত তাতেই ওদের সংসার চলত। ওদের কোনো টাকা সেভিংস ছিল না। দুই বোন একদম বিপদে পড়ে যায়। এতিম দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায়। ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয়। ওরা দুই বোন অনামিকা ও অন্তরা গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে, কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে যেত। কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিকমতো টাকা দিচ্ছিল না। অনামিকা আর অন্তরা কিভাবে কি করবে তাই নিয়ে প্ল্যান করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। বোন, আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না। গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর। আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয়, কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয়। সারাদিন কাজ করিয়ে মাত্র 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেয়। ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না। আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি। তুই কি বলিস? না না বোন, শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন। শহরের মানুষজন শুনেছি কাজের মেয়েদের ধরে বিক্রি করে দেয়। ওটা করা যাবে না। এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি। শোন না, আমরা আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাই কাজ শিখিয়েছিল। আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি। সেলাই করে কিছু করতে গেলে তো কাপড় দরকার হবে। কাপড়ের টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো কোনো টাকা নেই। আরে, বাজারে তো অনেকগুলো দোকান। কাউকে না কাউকে যদি বলি আমাদের কিছু কাপড় ধার দিতে, নিশ্চয়ই দিয়ে দেবে। আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়েও কাজ শুরু করতে পারি। যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায়। ওরা ওদের পুরনো শাড়ি আর পুরনো থ্রি পিসের ওড়নাগুলো দিয়ে ছোটদের জন্য ছোট ছোট জামা বানিয়ে নিল, সুই সুতা দিয়েই। আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করলো। নিয়ে যান, নিয়ে যান, পুরনো শাড়ি ও পুরনো থ্রি পিসের ওড়না দিয়ে বানানো জামা খুবই অল্প দামে দিচ্ছি। নিয়ে যান, নিয়ে যান। একটা ফ্রক মাত্র 50 টাকা। গরিব দুঃখী নারীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না, তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব জামা কাপড় কিনে নিল। তারপর অনামিকা আর অন্তরা মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করতে শুরু করলো। এক মহিলা ওদের বিশ্বাস করে 5টি শাড়ি দিলেন, যা দিয়ে তারা সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে বিক্রি করলো। এর ফলে তারা অনেক ভালো আয় করতে শুরু করলো। একদিন এক বৃদ্ধা ওদের বাড়িতে এলেন আর বললেন, মেয়েরা, আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি আর ওড়নার বিনিময়ে টাকা দাও। আমার কিছু পুরনো শাড়ি আছে, তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে 10,000 টাকা নিতে চাই। বাড়িতে আমার নাতনি অসুস্থ। তোমরা কি আমাকে 10,000 টাকা দিতে পারো? ওরা বৃদ্ধাকে বিশ্বাস করে তাদের জমানো টাকা থেকে 10,000 টাকা দিল। বৃদ্ধা ওদের এক বিশেষ শাড়ি দিলেন, যা দিয়ে ওরা নিজেদের জন্য লেহেঙ্গা বানালো। হঠাৎ দেখলো তাদের বলা মতো আরো 100টি লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে গেল। তারা বুঝতে পারলো এটা জাদুর শাড়ি। তারা ঠিক করলো এই জাদুর সাহায্যে শুধু নিজেদের উন্নতি নয়, গরিব দুঃখীদেরও সাহায্য করবে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর দেখুন জাদুর মায়ের লেহেঙ্গা। জাদুর মায়ের লেহেঙ্গা। বিহারের ছোট্ট একটি গ্রামে খুশবু নামক একজন মেয়ে বাস করত। তারা ছিল অনেক দরিদ্র। খুশবুর মা জাহ্নবী সবসময় অসুস্থ থাকত। ঘর চালানোর জন্য খুশবু সেলাইয়ের কাজ করত, আর তা থেকে যা ইনকাম হতো তা দিয়ে তার সংসার চলত।
খুশবু শুধু সেলাই নয়, প্রত্যেকটি কাজেই নিপুণ ছিল। কমতি ছিল শুধু সৌন্দর্যতার। সে দেখতে বেশি সুন্দর ছিল না, সে খুবই কালো আর কুৎসিত দেখতে ছিল, যার কারণে সবসময় মানুষের পাঁচটা কথা তার শুনতে হতো। একদিন খুশবুর কাছে তার প্রতিবেশী গৌরী চাচি কাপড় সেলাই করতে আসে। খুশবু, এইটা দিয়ে আমার মেয়ের জন্য একটা সুন্দর লেহেঙ্গা সেলাই করে দিও, যেটা পরে আমার মেয়ের চাঁদের মতো চেহারা আরো যেন ফুটে ওঠে। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা চাচি। আর তুই কবে বিয়ে করবি? তোর সাথে সকল মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, কত মেয়েদের তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, আর পরশু আমার মেয়েরও বিয়ে। চাচি, মনে হয় আমার এই দুই হাতে শুধু অন্যের জন্যই লেহেঙ্গা সেলাই করা আছে। এমনটা বলতে বলতে খুশবুর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আরে মা খুশবু, এতে তোর কোনো দোষ নেই। আজকাল বিয়ে নিয়ে মানুষ অনেক দেখাদেখি করে, আর তুই তো সব দিক দিয়েই নিঃস্ব। জন্মাতেই বাবা মারা গেল, আর তোর মাটাও সবসময় অসুস্থ থাকে। উপর থেকে তুই গরিব, আর তোর চেহারাও তেমন ভালো নয়। এইসব কারণেই তোর বিয়ের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মা, আমার সময় নেই এখন, আমাকে যেতে হবে। দেখেছো মা, সবার মতো গৌরী চাচিও আমার কালো রং নিয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। এরপর সে নিজে নিজেই লেহেঙ্গা সেলাই করতে থাকে। আরে বাহ, কত সুন্দর একটা লেহেঙ্গা সেলাই করেছি আমি। যখন রানী এই লেহেঙ্গাটি পরবে তখন তাকে সত্যি দেখতে অনেক সুন্দর লাগবে। এমনটা ভেবে খুশবু সেই লেহেঙ্গাটি পরে নিজেই নিজেকে আয়নাতে দেখছিল। ঠিক তখনই রানী লেহেঙ্গাটি নিতে আসে খুশবুদের বাড়িতে, আর সে দেখে নেয় খুশবুকে লেহেঙ্গাটি পরে থাকতে। এটা দেখে রানী প্রচন্ড রাগ হয়। আরে এই কালো বাদর, তোর সাহস কিভাবে হলো আমার এত সুন্দর লেহেঙ্গা তোর ওই কালো শরীরে পরার? তোর মতো গরিবদের কোনো যোগ্যতা নেই এইসব লেহেঙ্গা পরার। আর তুই যেগুলো পরিস, ময়লা ছেঁড়া ফাটা পোশাক, ওইগুলোই তোর যোগ্য, বুঝলি? এখন যা, মুখের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি আমার লেহেঙ্গাটা দে। রানীর কথাগুলো খুশবুর বুকে তীরের মতো গিয়ে বিঁধে। খুশবু কান্না করতে করতে তার লেহেঙ্গাটি খুলে দিয়ে দেয়, আর উপরওয়ালার কাছে এই নিয়ে বিচার দিয়ে বলে, হে আল্লাহ, তুমি আমাকে এত কালো কেন বানিয়েছো? প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব স্বপ্ন থাকে যে সবাই কোনো না কোনো একদিন পালকিতে করে নিজের রাজকুমারের বাড়িতে যাবে, কিন্তু আমার এই স্বপ্ন আর মানবিকতার মাঝে আমার এই কালো চেহারা কাটা হয়ে দাঁড়িয়েছে। যাকে দেখি সবাই আমার এই কুৎসিত চেহারা নিয়ে মজা করে। আমার সঙ্গে কেন এমনটা হয় খোদা? আমি এমন কি পাপ করেছিলাম যার কারণে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? মা খুশবু, আমার সোনা মেয়ে, এমনটা বলে না। মানুষ তো রূপ রঙেই সুন্দর হয় না, মানুষের মন সুন্দর হলেই সে প্রকৃত সুন্দর হয়। আমার মেয়ের মন অনেক সুন্দর, কিন্তু আজকের এই জামানায় মানুষের চোখের উপর টাকার লোভ ও সৌন্দর্যতার পট্টি পড়ে গেছে। কিন্তু মা, তুই চিন্তা করিস না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে মেয়েকে বোঝানোর পর দুইজনেই ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় কাটছিল। জাহ্নবী নিজের মেয়ের জন্য অনেক চিন্তা হতো, এবং সে সব জায়গায় নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজত। সে প্রতিটা আত্মীয়ের বাড়িতে যেত এবং অনেকগুলো সম্বন্ধ দেখেছিল, কিন্তু সকলেই তার মেয়ের কালো রং রূপ দেখে না বলে দিত। খুব কষ্ট করে জাহ্নবী একটা বিয়ের সম্বন্ধ পায়। ছেলেপক্ষ সবাই মিলে জাহ্নবীর মেয়ে খুশবুকে দেখতে আসে। এরপর খুশবু চায়ের প্লেট নিয়ে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখার পর পাত্রের মায়ের প্রচন্ড রাগ হয় এবং সে বলে, আরে এ কি, এই কেমন মেয়ে আপনার? আমার ছেলেকে দেখেছেন? কত সুন্দর দুধের মতো ফর্সা, আর আপনার মেয়ে তো একদম কোকিলের মতো কালো। ক্ষমা করবেন, এই বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। খোদার দোহাই লাগে, আমার মেয়েকে ত্যাগ করে চলে যাবেন না। আমি আপনাদের সামনে হাত জোড় করছি। আমার মেয়ে দেখতে এমন হলেও ওর মনটা অনেক ভালো। ও কখনো কোনো বিচার দেওয়ার সুযোগ দেবে না। আপনাদের সামনে হাত জোড় করছি, দয়া করুন আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদেরও কিছু শর্ত আছে। দেখো জাহ্নবী, এমনিতে আমার ছেলের জন্য মেয়ের অভাব নেই, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার মেয়েকে আমার ঘরের বউ বানাই, তাহলে আমার একটা শর্ত আছে। তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানানোর জন্য বেশি কিছু নয়, 2 লক্ষ টাকা নগদ আর 5 ভরি গহনা দিলেই হবে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো, তাহলে এই বিয়েতে আমরা রাজি আছি, নয়তো আমরা এখন উঠছি।
না না, আমি আপনার সব শর্তে রাজি, শুধু এই বিয়েটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে এই বিয়েটা সামনে এগোনো যাবে। মা, তুমি হ্যাঁ কেন বললে? কেন রাজি হলে? এতগুলো টাকার ব্যবস্থা এখন কোথা থেকে হবে মা? সেটা তুই চিন্তা করিস না মা, এমনিতে আমার জন্য তোকে অনেক দুঃখ ভরা জীবন দেখতে হয়েছে। এখন আর না, অনেক কষ্ট করেছিস আমার জন্য। সঞ্জয় অনেক ভালো একটা ছেলে, মানছি যে ওর মা একটু লোভী, কিন্তু উনিও মন থেকে খুব ভালো একজন মহিলা। ওনার মন বুঝতে পারলে অনেক ভালো। আমি বেঁচে থাকতে একবার তোর বিয়েটা দেখে নিশ্চিন্তে তোর বাবার কাছে চলে যেতে চাই মা। মেয়েকে এমনটা বলার পর জাহ্নবী তার বাড়ির কাগজপত্র নিয়ে জমিদারনির কাছে যায় বাড়ি বন্ধক রাখতে। তার পরিকল্পনা ছিল সে তার বাড়ি বন্ধক দিয়ে টাকা জমা করে নিজের মেয়ের বিয়ে দেবে। জমিদারনির কাছে যাবার পর জমিদারনিকে বলে, মালকিন, এটা আমার বাড়ির সম্পত্তির কাগজ। আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাই আমার কিছু টাকার প্রয়োজন এখন। কত টাকা প্রয়োজন তোমার? মালকিন, অনুগ্রহ করে যদি 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিতেন তাহলে এখন খুবই উপকৃত হতাম। কি? 5 লক্ষ টাকা? তোমার মাথা ঠিক আছে তো? তুমি তোমার পুরো বাড়ি সম্পত্তি সবকিছু যদি বিক্রিও করে দাও, এর বিনিময়ে তো তুমি 5 লক্ষ টাকা পাবে না। শোনো, আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি, আমার কথা মেনে নাও। নিজের মেয়েকে নিজের মতো একটা গরিব ঘরে বিয়ে দিয়ে দাও। না না মালকিন, এমন কথা বলবেন না। আমাকে এতগুলো কথা শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যাচ্ছি। এমনটা বলে সম্পত্তির দলিল নিয়ে জাহ্নবী উদাস মনে সেখান থেকে চলে যায়। এভাবে সময় কাটছিল। আস্তে আস্তে বিয়ের দিনও খুব কাছাকাছি চলে এসেছিল। কালকে বিয়ের দিন, আর এখনো কোনো টাকার ব্যবস্থা হয়নি। এই শেষ মুহূর্তে সবকিছু কিভাবে হবে? জাহ্নবী মনে মনে এমনটা ভাবছিল। ঠিক সেই সময় গ্রামের সকল মহিলারা অনেক সাজুগুজু করে তার বাড়িতে আসে। অন্যদিকে খুশবু তার মায়ের একটা পুরনো শাড়ি পরে খুব সিম্পল ভাবে সেজে সবার সামনে আসে। আরে, এইটা কি? নতুন বউয়ের চেহারা এত সাদা সিধা, কোনো সাজ নেই, কোনো ভালো পোশাক নেই। বিয়ের জন্য তুমি একটা লেহেঙ্গাও সেলাই করনি? এমনিতে তো পুরো গ্রামের সবার লেহেঙ্গা এত সুন্দর করে সেলাই করে দাও, আর নিজের জন্য পরার একটা লেহেঙ্গাও হয়নি। তুমি ঠিকই বলেছ বোন। আচ্ছা খুশবু, একটা কথা বলতো, এই ছেঁড়া ফাটা শাড়িটি তুই কোথায় পেলি? আরে, তুই নিজেও জানিস তোর চেহারা ভালো না, একটা ভালো পোশাক তো পরতে পারতি। আর কি, যেমন করছিস চেহারা তেমন করছিস ছেঁড়া ফাটা একটা শাড়ি পরে চলে এসেছে। গ্রামের সকল মহিলারা এভাবে খুশবুকে নিয়ে খুব মজা করে। এরপর সবাই যখন নিজেদের বাড়িতে চলে যায়, খুশবু ভীষণ হতাশ হয়েছিল। সে তাড়াতাড়ি নিজের সেলাই মেশিনে বসে এবং নিজের জন্য একটা লেহেঙ্গা সেলাই করার চেষ্টা করে। কিন্তু তার কাছে কোনো ভালো কাপড় ছিল না, তাই বেঁচে থাকা সেরা কাপড়গুলো দিয়ে সে একটা লেহেঙ্গা বানানোর চেষ্টা করে। শেষমেশ সে একটা লেহেঙ্গা বানাতে সফল হয় এবং সে লেহেঙ্গাটি পরে নেয়। কিন্তু নিজের লেহেঙ্গাটি দেখে খুশবু নিরাশ হয়ে কান্না করে দেয়। হে আল্লাহ, শেষমেশ আমার সাথেই এমনটা কেন? তুমি আমাকে এত গরিব আর কুৎসিত কেন বানালে? সমাজে এমন কেউ নেই যে আমার মনের অবস্থাটা বুঝবে। না পাত্রপক্ষের চাহিদা পূরণ করার মতো টাকা আছে, না আমার কাছে পরার মতো কিছু ঠিক মতো একটা লেহেঙ্গা আছে। একটা মেয়ের বিয়ে লেহেঙ্গা ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। এমনটা বলে খুশবু অসহায়ের মতো কান্না করছিল। ঠিক সেই সময় তার চোখের অশ্রু তার সেই লেহেঙ্গার উপর গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটি চমৎকার হয়। তার ছেঁড়া ফাটা সেই লেহেঙ্গাটি অনেক সুন্দর চকচকে দারুণ রঙের একটা লেহেঙ্গাতে পরিণত হয়ে যায়। খুশবু ভীষণ অবাক হয়ে যায় এবং নিজের লেহেঙ্গাটি দেখে বলে, আরে, আমার লেহেঙ্গাটা তো অনেকগুলো কাপড় দিয়ে জোড়া দেওয়া ছিল আর অনেকগুলো জায়গা থেকে ছেঁড়া ছিল, তাহলে হঠাৎ করে এই লেহেঙ্গাটি এত সুন্দর হয়ে গেল কিভাবে? আর অন্যদিকে যেমন ভাবে এটা হোক না কেন, খুশবু নিজে লেহেঙ্গাটি দেখে অনেক খুশি ছিল এবং সে আয়নার মধ্যে নিজেকে দেখে বলে, সত্যি দেখতে অসাধারণ, কোনো তুলনা হয় না। কিন্তু লেহেঙ্গা যতই সুন্দর হোক, এটা তো আমার কালো ও কুৎসিত রঙকে আড়াল করে পারছে না।
যদি ভাগ্য এমন হতো যে আমার চেহারাটাও এই লেহেঙ্গার মতো অনেক সুন্দর হয়ে যেত। খুশবু মুখ থেকে এমন কথা বের হতে না হতেই খুশবু অনেক সুন্দর পরীর মতো একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। তাকে পরী থেকে কম কিছু দেখাচ্ছিল না। কি, এইটা আমার রূপ? কিন্তু হঠাৎ করে আমি এত সুন্দর হয়ে গেলাম কিভাবে? ঠিক তখনই খুশবু নজর পড়ে তার চকচকে লেহেঙ্গাটির উপর। তার বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু তার এই জাদুর লেহেঙ্গারই জাদু। জানি না এটা কেমন করে হলো, তবে আমার এই লেহেঙ্গাটি জাদুর লেহেঙ্গা হয়ে গেছে। আর এই সব কিছু এই জাদুর লেহেঙ্গারই কাজ। আচ্ছা, আমি যদি এই লেহেঙ্গার কাছ থেকে আর কিছু চেয়ে দেখি। হে আমার জাদুর লেহেঙ্গা, আমার বিয়ের জন্য তুমি কি আমাকে গহনা এবং সাজুগুজুর জিনিস দিতে পারবে? এমনটা বলতে না বলতেই তার সামনে তার সকল গহনা এবং সাজুগুজুর সকল জিনিস হাজির হয়ে যায়। তখন ওই দিক থেকে খুশবুর মা খুব হতাশ হয়ে বাড়িতে ফিরে এটা দেখে খুশবু তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তোমাকে এত বেশি দুঃখী এবং চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি জমিদার, পঞ্চায়েত, এমনকি বড় বড় অনেক সাহেবের বাড়িতেও গিয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তোর জন্য আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি। এখন তো এটা ভেবেই আমার জান বেরিয়ে যাচ্ছে যে বরযাত্রী ফিরে না যায়। মা, এখন থেকে তোমার কোনো জিনিস নিয়ে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। তুমি শুধু এখন দেখতে থাকো। বরযাত্রীর সকল চাহিদা আমরা অবশ্যই পূরণ করব। কিন্তু কিভাবে মা? বরযাত্রীরা আসছে, মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে। এর মধ্যে এত কিছুর ব্যবস্থা কিভাবে হবে? হে জাদুর লেহেঙ্গা, আজকে এখানে আমার মায়ের মান সম্মানের ব্যাপার। তুমি আমার মায়ের মান সম্মান রক্ষা করো। খুশবু এমনটা বলতে না বলতেই তার জাদুর লেহেঙ্গার মধ্য থেকে সেখানে অনেক সোনা এবং টাকার মেলা লেগে যায়। এইসব দেখে জাহ্নবী ভীষণ অবাক হয়ে যায়। এরপর খুশবু তার মাকে জাদুর লেহেঙ্গার ব্যাপারে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার মা অনেক বেশি খুশি হয় এবং বলে, খোদার কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে খোদার কারণেই এত কিছুর ব্যবস্থা হতে পেরেছে। খুশবু, সত্যি আমি অনেক ভাগ্যবতী যে আমি মেয়েরূপে তোকে পেয়েছি। এখন শুধু তুই দেখ মা, আমি তোর বিয়েতে কত বড় অনুষ্ঠান করে দেই। জাহ্নবী সেই সব টাকা দিয়ে খুব ভালোভাবে বিয়ের প্রস্তুতি নেয়। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসে। পুরো গ্রামবাসীরা বিয়ের এত সুন্দর প্রস্তুতি দেখে ভীষণ অবাক হয়। ঠিক তখনই সেখানে খুশবু আসে। আরে, এইটা কি আশ্চর্য! দেখেছো, এই কালো অমাবস্যার চাঁদের মতো দেখতে খুশবু হঠাৎ করে পূর্ণিমার চাঁদে পরিণত হয়ে গেল কিভাবে? আর ওই দেখো, যৌতুকের জিনিসপত্র কত জিনিস দিয়েছে জাহ্নবী। এমনিতে তো সবসময় নাকি কান্নাকাটি করতো, আর এতগুলো টাকা জানি না কোন মাটির নিচে পুঁতে রেখেছিল। তাই তো এত ধুমধাম করে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আরে খুশবু, লেহেঙ্গাটা দেখেছ? কত সুন্দর লেহেঙ্গা, কত সুন্দর মানিয়েছে ওকে লেহেঙ্গাটাতে। আরে বাবা, এটা আমাদের বানু তো। ও তো পাতিলের তলার থেকেও কালো ছিল, আর হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কিভাবে? আর ওরা তো আমাদের চাওয়ার থেকেও অনেক সম্পত্তি বেশি দিয়েছে। আচ্ছা বাবা, এখন তো আমার সন্দেহ হচ্ছে এই দুই মেয়ে কোনো জাদু করলো না তো? এরপর অনেক খুশিতে খুশবু এবং সঞ্জয়ের বিয়ে হয়ে যায়। খুশবু খুশি মনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। ধন্যবাদ আমার জাদুর লেহেঙ্গা। আজকে শুধুমাত্র তোমার কারণেই এই সব কিছু সম্ভব হয়েছে। তোমার কারণেই আমার সংসার বসেছে। আর সবকিছুতে আজকে যে আমার প্রশংসা হচ্ছে, সেটার কারণ একমাত্র তুমি। হে আমার জাদুর লেহেঙ্গা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখুন সোনার চুল রূপার চুল। জাদুর সোনারু রূপার চুল। গরিব কৃষক রহিম মিয়া তার 3 মেয়ে লিয়া, বিপাশা ও অনামিকাকে অনেক ভালোবাসতেন। যদিও তারা সুন্দরী ও গুণবতী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রহিম মিয়ার স্ত্রী মারা গেলে
তিনি আবারও বিয়ে করেন। আর নতুন মা আসার পর 3 বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তোমাদের রূপ আর ভালো স্বভাব দেখে লোকজন প্রশংসা করে, তাই না? এবার দেখো কেমন লাগে। এই রূপ দিয়ে মনে করেছো মাথা কিনে নিয়েছো? আমি এসব সহ্য করব না। এমন কাজ করব যেন এই 3 মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ওই লিয়া, বিপাশা, অনামিকা কি ভেবেছে ওই সুন্দর কথা, সুন্দর চেহারা দিয়ে সারা জীবন খুশি থাকবে? না 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 না, আমি ওদের খুশি বরদাস্ত করব না। এবার সবাই দেখবে আমার কামাল। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইদিকে সৎ মা একদিন গোপনে কালো জাদু করে 3 বোনের মাথার চুল পুরোপুরি টাক করে দিল। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ কি হলো বোন? আমাদের মাথার এমন ঘন কালো চুল কোথায় গেল? এই চুল ছাড়া আমাদের তো দেখতে বিশ্রী লাগবে। এমনিতেই আমাদের মা নেই, সৎ মা আমাদের উপর অত্যাচার করে, সারা দিন ঘরের কাজ করায়, তার উপর আমাদের সব চুল এইভাবে পড়ে গেল। এখন যে আমাদের বিয়েও হবে না। বিপাশা বলতে লাগলো, এখন আমরা কি করব? আমাদের তো বিয়েও হবে না। বাবা, আমাদের সাহায্য করো। অনামিকাও জোরে জোরে কাঁদতে লাগলো। ওদের বাবা 3 মেয়ের এমন দুর্বিষহ অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে তার মাথায় কোনো বুদ্ধি আসলো না। এদিকে সৎ মা এইসব দেখে খুবই খুশি হলেন আর নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। এখন দেখো তোমাদের কেউ পছন্দ করবে কিনা। রাজ্যের কোনো রাজপুত্র তো তোমাদের বিয়ে করবেই না, সাধারণ চাষিও তোমাদের বিয়ে করবে না। তোমাদের বাবার খুব শখ ছিল, তাই না, যে 3 মেয়েকে রাজপরিবারে বিয়ে দেবে? সুন্দর, গুণবতী, রূপবতী মেয়ে বলে কথা। তারা রাজ্যের রানী হবে। তোমরা সারা জীবন আমার গোলাম হয়েই থাকবে, চাকরানী হয়ে থাকবে। তোমরা চাকরানী, রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। এই অপমান সহ্য করতে না পেরে তারা 3 বোন রাতে পালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল রাজপ্রাসাদে 3 রাজকন্যা আছে। ওদের নাম অনন্যা, পারমিতা ও কাশফিয়া। আর ওরা দেখতে হুবহু 3 বোনেরই মতো। ওরা তখন ঠিক করলো যে করে হোক ওরা রাজপ্রাসাদে প্রবেশ করবে। রাজপ্রাসাদে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কপাল বদলাতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ কৃষকের মেয়ে, আমাদের ভেতরে ঢুকতে দেবেই বা কেন? অনামিকা বলল, আমাদের চেহারা রাজকন্যাদের মতো, যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলে সেটাই আমাদের ভাগ্য বদলে দেবে। এবার শুধু ঢুকে যাওয়ার অপেক্ষা। তারা রাজপ্রাসাদের বাগানে লুকিয়ে পড়ল। সেই সময় রাজকন্যা অনন্যা, পারমিতা ও কাশফিয়া বাগানে হাঁটছিল। ওরা ওদের 3 বোনকে দেখে আশ্চর্য হয়ে গেল। রাজকন্যারা দেখল যে তাদের মতো দেখতে হুবহু 3টা মেয়ে, একদম একই রকম চেহারা, একই রকম গায়ের রং। তোমরা কারা? তোমরা আমাদের চেহারার মতো চেহারা কি করে পেলে? এটা কি কোনো জাদু? রাজকন্যা কাশফিয়া বলল, তোমরা বলো তোমাদের কি হয়েছে? তোমাদের চেহারা তো আমাদের মতো দেখতে, কিন্তু তোমাদের মাথায় চুল নেই কেন? তোমরা এমন টাক হয়েছ কি করে? তখন ওরা 3 বোন কেঁদে কেঁদে ওদের দুর্দশার কথা বলতে লাগলো। লিয়া বলতে শুরু করলো, আমাদের দুর্দশার কথা কি বলবো? আমরা জানি না এটা কোনো জাদু নাকি সত্যি। আমরাও লোকমুখে শুনেছিলাম যে রাজপরিবারের 3 রাজকন্যা হুবহু আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের তোমাদের মতো সৌভাগ্য নয়। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমাদের সৎ মা আমাদের চুল টাক করে দিয়েছে জাদু দিয়ে, তাই আমাদের কেউ বিয়ে করতে চায় না। বিপাশা বলে, আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে এসেছি। রাজকন্যারা এইটা শুনে অবাক হয়ে গেল। তখন রাজকন্যা অনন্যা বলল, এটা অন্যায়, তোমাদের সৎ মাকে শিক্ষা দিতে হবে। রাজকন্যা কাশফিয়া বলল, আমরা তোমাদের জায়গায় ওই কৃষকের বাড়ি যাব, আর তোমরা এখানেই থাকবে। আমরা তোমাদের জন্য শুভেচ্ছা আনব। পরের দিন রাজকন্যারা গরিব কৃষকের মেয়ের মতো সৎ মায়ের ঘরে প্রবেশ করলো। তারা মুখ ঢেকে রাখলো
যেন ওদের চিনতে না পারে ভালো করে। আহা, তোরা ফিরে এসেছিস? তা কোথাও যাওয়ার জায়গা পেলি না বুঝি? রাতে তো বেরিয়ে গিয়েছিলি, কোথাও জায়গা পেলি না? এই আমার কাছেই গোলাম হয়ে থাকতে হবে, বলে দিয়েছিলাম না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তারা তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে সৎমা তো জানতো না যে এরা রাজকন্যা। সৎমা ওদের গায়ে হাত তুলতে শুরু করলো আর একটা লাঠি দিয়ে ওদের মারতে শুরু করলো আর ওদের দিয়ে কাজ করার হুকুম দিল। যা যা, এখনই যা, ওই নদী থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, ভালো করে শাড়িগুলো কেচে রাখবি, তারপর ঘরদোর মুছে আমার জন্য রান্না করে নিয়ে আয়। রাজকন্যা পারমিতা রেগে আগুন হয়ে গেল। তোর শাস্তি হবে নিষ্ঠুর মহিলা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখন সৎমা অবাক হয়ে গেল, এরা কারা? তখন সৎমা বুঝতে পারল যে এরা নিশ্চয়ই রাজকন্যা। এ কি, আপনারা দেখছি রাজকন্যা! আমাকে ক্ষমা করে দিন, আমি তো ভেবেছিলাম আপনারা আমার মেয়ে। আপনাদের দেখতে তো আমার 3 সৎ মেয়ের মতো, তাই বলে ফেলেছি। আমি যদি জানতাম আপনারা রাজকন্যা, আমি আপনাদের গায়ে কখনো হাত তুলতাম না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? আমরা যদিও তোর সৎ মেয়েই বা হই, তাহলে তোকে কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার? এখন আমি রাজপ্রহরীদের খবর দিচ্ছি, ওরা এসে তোকে বন্দি করে রাখবে। কালকোঠরিতে থাকলে তখন তুই উচিত শিক্ষা পাবি। শয়তান মহিলা, 3টে অনাথ মেয়েকে অনেক অত্যাচার করেছিস, তোর অত্যাচারের দিন আজই শেষ। আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আর কৃষক, তুমি তো ওদের বাবা হও, বাবা হয়ে মেয়েদের উপর এমন অত্যাচার তুমি কি করে মেনে নিলে? তুমি এমন বাবা, তাই তোমাকে আমাদের ইচ্ছে হচ্ছে ওই কালকোঠরিতে বন্দি করতে, কিন্তু তোমার 3 মেয়ের কথা ভেবে তোমাকে বন্দি করছি না। তবে তোমাকে আমরা শেষবারের মতো বলছি, কখনো যদি 3 মেয়ের সঙ্গে কোনো প্রকার অন্যায় হয়েছে আর তুমি প্রতিবাদ না করেছো, তোমার জায়গা হবে আমাদের রাজ্যের কালকোঠরিতে। রাজকন্যা প্রহরীদের বলেই রেখেছিল। ঠিক তখনই রাজদরবার থেকে রাজা ও সেনারা এসে সৎমাকে ধরে ফেলল। তুমি সাধারণ মানুষের উপর অন্যায় করেছো, তোমার শাস্তি হবেই হবে। আমি আমার 3 মেয়ের এমন কাজে অনেক খুশি হয়েছি। তোমরা অনেক ভালো কাজ করেছো আমার রাজকন্যারা। সৎমা কাঁদতে লাগলো, কিন্তু সৎমায়ের কান্না কেউ শুনতে চাইল না। রাজকন্যারা ফিরে আসলো আর ওদের 3 বোনকে বলল, তোমরা আর কষ্ট পেও না, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই সৎমা শাস্তি পেয়েছে আর তোমাদের মাথার চুল নেই তো, তাই তো তোমাদের দুঃখ। এখনই আমাদের রাজবুদ্ধি বুড়িকে খবর দিচ্ছি। তখন রাজবুদ্ধি বুড়িকে আনা হলো। রাজবুদ্ধি বুড়ি বললেন, আমি জানি তোমাদের এই কষ্টের কথা, তোমরা চিন্তা করো না, আমার জাদুর পানি তোমাদের চুল ফিরিয়ে দেবে। তখন রাজবতী বুড়ি 3 বোনের মাথায় জাদুর পানি ছিটালেন। ওরা আশ্চর্য হয়ে গেল। লিয়া বলল, এ কি হচ্ছে বিপাশা, অনামিকা? আমার চুল ফিরে এসেছে, আর শুধু সাধারণ চুল নয়, সোনার মতো চকচক করছে। অনামিকাও দেখলো ওর মাথার চুলও রূপার মতো চকচক করছে। ওরা 3 বোনই সোনা রূপার চুল পেয়ে গেছে। ওরা 3 বোন অবাক হয়ে গেল। তখন রাজাও বলল, এটা কি আশ্চর্য জাদু! এর আগে তো এমনটা কখনো হয়নি। বুদ্ধিপুরীর জাদুর পানিতে সবাই সাধারণ চুল ফিরে পেয়েছে, আর তোমরা 3 বোন জাদুর সোনার চুল ও রূপার চুল ফিরে পেয়েছো। তোমরা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। তোমরা সত্যিই অসাধারণ। রাজপ্রাসাদে বিশাল উৎসব হলো। 3 রাজপুত্র তখন লিয়া, বিপাশা ও অনামিকাকে বিয়ে করে নিল, আর সৎমাকে কালকোঠরিতে বন্দি করা হলো। ওরা 3 বোন অবশেষে রাজপরিবারের সদস্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যায় করলে তার শাস্তি হয়, শত ভালো মানুষেরা সবসময় পুরস্কৃত হয়, সাহসী হলে ভাগ্য বদলানো খুবই সহজ। বন্ধুরা, তোমরা যদি গল্পটি পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন অন করে দাও। বাই বাই। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে,
হীরামুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য, দয়া করে সাহায্য করুন। নিশ্চয় বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।